কোয়েল, আমার অনেক খিদা লাগছে, আমি অনেক খাবারগুলো খাই। আরে আন্টি না, তুমি এই খাবারের মধ্যে হাতই দিও না। এই খাবারগুলো দেখো রাস্তার কোনো এক সস্তা হোটেল থেকে নিয়ে আসছে। আমার মনে হয় এর ভিতর সস্তা ফ্রাইড রাইস বা চাউমিন হবে। তুমি শুধু শুধু তোমার হাতটা নষ্ট করো না। আরে খাবারের জিনিস এইভাবে ফালাই দিতে হয় নাকি? খাবার তো খাবারই হয়, হোক সেটা কম দামি খাবার। আমার তখন অনেক খিদা লাগছে, আমি এই খাবারগুলোই খাবো। আরে আন্টি, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো আমারে। এই খাবারগুলো খেয়ে যদি তোমার পেট খারাপ হয়, তাই আমি বলতেছি যে তুমি এটা খেও না। আমি তোমার জন্য খাবার অর্ডার করতেছি। আরে কোনো সমস্যা নাই, আমি দেখি এটার ভিতর কি আছে। আমার প্রচুর খিদা লাগছে, তুমি তোমাদের জন্য অর্ডার করো, আমি এটার ভিতর কি আছে দেখি। এরপর কোয়েলের আন্টি ওই বক্সটি খুলতে থাকে। যখনই সে বক্সটি খুলে তার ভেতর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসতে থাকে। খাবারের এত সুস্বাদু ঘ্রাণ ছিল যে তাদের রুমের মধ্যে এই ঘ্রাণটা ভরে যায়। আরে কি সুন্দর ঘ্রাণ, আমার তো ঘ্রাণ শুনেই খাইতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ কোনো খাবার হবে। এটা শোনার পর সেখানে থাকা কোয়েলের বন্ধুরা ওই খাবারের সামনে এসে ঘেরাও করে। এরপর তার আন্টি বক্সের ভেতর থেকে সবকিছু যখন বের করতে থাকে, সেখানে একটি শরবতের বোতল বের করে। আর সেটা দেখে কোয়েলের এক বন্ধু বলে, আরে ভাই, এই শরবতের বোতলের দাম অনেক হবে। এটা বিদেশি শরবত মনে হচ্ছে, আমি এমন সিন একদিন খাইছিলাম। এটা অনেক এক্সপেন্সিভ হবে দোস্ত, এটার প্রাইস 10,000 টাকার উপরে হবে মনে হচ্ছে। 10,000 টাকা দামের বোতলের কথা শুনে কোয়েল বিষয়টি মিলাতে পারছিল না, কারণ প্রিমিস এত দামি খাবার আনতে পারে তার জন্য সেটা সে কল্পনাতেও হবে না। এরপর আন্টি যখন ওই বোতলটি খুলে ওই শরবতটি খায়, তখন সে বলে, আরে এটা তো আসলে অনেক দামি শরবত। আমি কোম্পানির কাজের জন্য যখন একবার দেশের বাইরে গেছিলাম, তখন এই শরবত খাইছিলাম। উফ, এটা আসলে অনেক সুস্বাদু। এটা শোনার পর তো সবাই আরো অবাক হয়ে যায়, আর সবাই প্রিমিসের সেই বক্সে থাকা খাবারগুলো খাওয়ার জন্য আগ্রহ দেখায়। এরপর কোয়েলের আন্টি যখন সেই বিরিয়ানিগুলা খায়, তখন বলে, আরে এটা তো দেশি কাচ্চি বিরিয়ানি, কি সুন্দর ঘ্রাণ, কি টেস্টি খাইতে। এটা অনেক এক্সপেন্সিভ বিরিয়ানি, দেশি বিদেশি মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানানো হয়েছে। ওফ, এই খাবার বাংলাদেশের খুব কম জায়গায় পাওয়া যায়। আরে আন্টি, তুমি বইলা বইলা কেন আমাদের মাথা নষ্ট করতেছো? তুমি তো দেশের বাইরে অনেক যাও, তাই এরকম খাবার খাইছো। আমরা তো জানি না এই সম্বন্ধে। এরপর সেখানে থাকা কোয়েলের বন্ধুরাও সেই বিরিয়ানি টেস্ট করে, আর তারাও অনেক প্রশংসা করে। তারা আগে কোনোদিন এত সুস্বাদু খাবার খায়নি কখনো। তুমি একটু খেয়ে দেখো এই বিরিয়ানি, তাহলে বুঝবা আমরা কেন এইগুলা বলতাছি। তারপর কোয়েলকে এক চামচ বিরিয়ানি খাইয়ে দেয়। সে এটা খাওয়ার পর তার মাথার হোশ উড়ে যায়, কারণ এই রকম বিরিয়ানি সে কখনো আগে খায়নি। সবাই বিরিয়ানি খেতে খেতে সবগুলো একদম শেষ করে ফেলে। আচ্ছা যাই হোক, তোমার সাথে দেখা করাটা সফল হয়েছে অন্তত। সেই একটা খাবার তো খাওয়াইলা, কিন্তু আমি জানতাম না যে তোমার জন্য এত ভালো খাবার কেউ নিয়ে আসবে। কে আনছে এই খাবার? কে তোমার এত চিন্তা করে? আচ্ছা যাই হোক, আমি এখন উঠি, আমার দেরি হচ্ছে। নিজের খেয়াল রাখো, বাই। এটা বলে কোয়েলের আন্টি হসপিটাল থেকে চলে যায়। কোয়েল ভাবতে পারছে না যে প্রিমিস তার জন্য এত দামি খাবার কিভাবে নিয়ে আসলো। এরপর কোয়েলের বন্ধু রোশনি কোয়েলকে বলে, আরে কোয়েল, তোমার উচিত হয় না ফিমিসকে এভাবে বলার। আর ও তোমার জন্য এত ভালো খাবার নিয়ে আসছে, আর তুমি ওকে এভাবে অপমান করলা। তোমার এখন ওর কাছে সরি বলা উচিত। আমি মাপ চাইবো? আমি আমি কেন মাপ চাবো? আচ্ছা, আমরা আগে বলো, ওর মতো গরিব একটা ছেলে এত দামি খাবার নিয়ে আসলো কোথা থেকে? আমার তো মনে হয় ও কোনো দামি হোটেলে কাজ শুরু করছে, আর ওইখান থেকে যে খাবারগুলো বাচ্চা গেছে ওইগুলা নিয়ে আসছে এখানে। হেই গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তবে গাইস, আমি আপনাদেরকে বলছিলাম যে কয়েকজনকে ইমোট গিভওয়ে করব। আর গাইস, আপনারা যারা আমার সাথে ফ্রি ফায়ার অ্যাড হতে চান এন্ড গিভওয়ে নিতে চান, তারা হচ্ছে আমার ইনস্টাগ্রামে চলে যান। ওইখানে গিয়ে আমরা এটা ফলো করে এন্ড আমার পোস্টের মধ্যে আপনারা কমেন্ট করেন আপনার ইউআইডি। এন্ড গাইস, আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার সাথে অ্যাড হতে চান, তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করবেন। ফলো করে হচ্ছে আমাকে ওখানে আপনার ইউআইডি কমেন্ট করবেন বা আমাকে মেসেজ দিবেন। তো লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম, আর হচ্ছে দিবস গেমিং লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। রোশনি কোনোদিন ভাবতে পারে নাই যে এত কিছু হওয়ার পরেও কোয়েলের মুখ থেকে এইগুলো শুনতে পারবে। খাবারগুলো একদম তাজা টাটকা ছিল, কেউ এই খাবার দেখে বলতে পারবে না যে এটা জুঠা খাবার। আর এমন কোনো হোটেল আছে যে সেখান থেকে তাকে 10,000 টাকা দামে শরবতের বোতল ফ্রি দিবে? কিন্তু রোশনি জানে কোয়েল অনেক জেদি, তাই সে আর কিছুই বলে না। এরপর সেখান থেকে কোয়েলের সাথে কথা বলে তার বন্ধুরা সবাই তাদের বাসার দিকে চলে যায়। যখনই তারা তাদের বাসার মধ্যে আসে, তখন অমিত, সাকিব আর দিবস প্রিমিসের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ প্রিমিসের জন্য তাদের মনে অনেক প্রশ্ন জমা আছে, আর সেগুলোর উত্তর জানার জন্যই তারা প্রিমিসের জন্য অপেক্ষা করে। কিরে প্রিমিস, তুই কই যাইতাছ? এই তো আমি রুমে যাইতেছি। আচ্ছা,
দাঁড়া, তুই আমাদেরকে আগে একটা কথা বল, তুই কোয়েলের জন্য যে খাবারগুলো নিয়ে গেছিলি এইগুলা তুই কোথা থেকে নিয়ে আসছ? এই ব্যাপারে তো প্রিমিস কিছুই ভাবেনি যে তার বন্ধুরা এই খাবার পাওয়ার পর কি ভাববে, কোথায় থেকে এনেছে এইগুলোর জবাব কি দিবে। সারা রাস্তায় তো সে রিমিনিকে নিয়ে ভেবেছে। কিরে প্রিমিস, বলস না কেন এত দামি খাবার তুই কোথা থেকে নিয়ে আসছ? আরে আমি তো তোমাদেরকে বলি নাই, আমি নতুন একটা জব পাইছি বড় একটা হোটেলে। সেখানে আমার সার্ভিস তাদের অনেক ভালো লাগছে, আর ম্যানেজার জানে আমি পাশাপাশি পড়ালেখাও করি আর আমার কয়েকজন বন্ধু আছে, তাই সে তোমাদের জন্য খাবার প্যাক করে দিছে। প্রিমিসের এই কথা শোনার পরও অমিত আর দিবস তো পুরোপুরি বিশ্বাস করে না, তাদের মনে সন্দেহ থেকেই যায়। তারপরও এখন প্রিমিসকে বলার মতো কিছুই ছিল না, কারণ হসপিটালে কোয়েল এমনিতেই অনেক কিছু বলেছে, তাই সে আর কিছুই বলে না। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমি একটু ক্লান্ত এখন, আমি একটু রেস্ট নিব, তোদের সাথে আবার কালকে কথা বলবো নে। এরপর প্রিমিস সেখান থেকে চলে যায় আর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রিমিস ঘুম থেকে উঠে কলেজে চলে যায়, আর কলেজের ক্যাম্পাসের সামনে একটি মেয়ে প্রিমিসকে ডাক দেয়, আর সেই মেয়েটি ছিল বিলকিস। বিলকিস হচ্ছে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরার রুমমেট। আপনারা হয়তো পার্ট 7-এ একটি মেয়েকে লাইভ করতে দেখেছিলেন, সেই মেয়েটি হচ্ছে এই মেয়েটি। আরে প্রিমিস, তুমি আমার লাইভে ফলো করো না? তোমার এই যে লাইভের মধ্যে দেখি না, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আমাকে ফলো করো। এটা বলার পর প্রিমিস তাকে কিছুই বলে না, আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। সুনাইরা এসেই বলে, আরে বেকিস, এই ছেলেটা ফলোয়ার বানায় লাভ কি তোর? তোর লাইভের ভিতর আইসা 5 টাকাও গেট করতে পারবে না, এমন অ্যাকাউন্ট ফলো করলেই কি না করলেই কি? আরে কিছু গিফট করুক আর না করুক, ও আমার লাইভ দেখলে ভিউজ তো বাড়বে নাকি? আর তুই জানোস না, যত ভিউজ তত পপুলারিটি। প্রিমিস ওদের কথা শুনে কোনো জবাব দেয় না, কারণ সে ভাবতে থাকে আজকালকার ছেলে মেয়েরা কি ফালতু জিনিসের উপর টাইম নষ্ট করছে, তাই সে ওখান থেকে চলে যেতে নেয়। আর তখন সুনাইরা বলে, যে আমাকে কিছু দিতে পারে নাই সে আবার তোমাকে কি দিবে? যার দেওয়ার ক্ষমতা নাই সে আর কি করবে? এর চেয়ে ভালো তোমারা যে ওই দিন লাইভের মধ্যে অনেক টাকার গিফট দিল তারে খোঁজো। এরপর সেখানে তখন একটি দামি গাড়ি নিয়ে একটি ছেলে আসে, আর সেই ছেলেটি হলো রাসেল। রাসেল হচ্ছে সুনাইরার বর্তমান বয়ফ্রেন্ড। সে যখন রাসেলকে দেখে তখন রাসেল বলতে বলতে সে ছেলেটির সামনে যায় আর প্রিমিসকে চেতানোর জন্য ঢং শুরু করে দেয়। রাসেল, আমার অনেক খিদা লাগছে, চলো আমরা বড় একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আমার এই কলেজের সস্তা খাবার খাইতে তেমন ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বেবি, আমি এমনই তোমার নিয়ে যাইতেছি। চলো আমরা আজকে শহরের বড় একটা হোটেলে যাই, তা সান এন্ড মুনে চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে বেবি, চলো আমরা যাই। এরপর তারা রেস্টুরেন্টে যাওয়ার আগে প্রিমিসের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কিন্তু প্রিমিস কি তাদের অপমানের জবাব দিবে সেটি আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন। আর সেটি দেখার জন্য অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখুন। আর গাইস, আপনারা যারা আমার সাথে ফ্রি ফায়ার অ্যাড হতে চান, গিভ নিতে চান, তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম গিয়ে ফলো করবেন। দিবস গেমিংকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, আর আমি লিংকও কমেন্টে দিয়ে দিলাম, তো অবশ্যই ফলো করে আপনারা কমেন্ট করে দিয়ে আসেন। এই প্রিমিস দেখ, রাসেল আমারে সান এন্ড মুন রেস্টুরেন্টে নিয়ে যাবে। তুই তো জীবনও আমাকে হোস্টেলের বাইরে কোথাও খাইতে নিয়ে যাস নাই। আরে বেবি বাদ দাও তো, প্রেমিস তোর নিজের খাবারটাই কিনতে পারে না, ও তোমার এবার কেউ রেস্টুরেন্টে নিয়ে যাবে। একদম ঠিক বলছো। আমি যে কেন ওর মতো ছেলের সাথে এতদিন রিলেশন করছিলাম, শুধু আমার সময়গুলো নষ্ট করছি। প্রিমিস সুনাইরাকে কিছু না বলার পরেও সুনাইরা বারবার প্রিমিসকে অপমান করার চেষ্টা করে। সুনাইরা মনে করে প্রিমিসের সাথে ব্রেকআপ করার পর প্রিমিস অনেক কষ্টে আছে। সুনাইরা তো আর জানে না সে প্রিমিসের জীবন থেকে চলে যাওয়ার পর প্রিমিসের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রিমিস সুনাইরার জন্য এখন আর কষ্ট পায় না, তবে সুনাইরার জন্য তার আফসোস হয়, কারণ রাসেল ছেলেটা বেশি ভালো না। প্রিমিস এগুলা মনে মনে ভাবতে থাকে, আর ঠিক তখন তার পিছন থেকে তার কলেজের বন্ধু পাখি বলে, এই প্রিমিস, তুমি এখনো সুনাইরার কথা ভাবতেছো? আরে না না, কি বলো? আমি ওর কথা কেন ভাববো? আমি জানি তুমি ওর কথাই ভাবতেছো, আমি চিনি তোমারে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করো না। আরে পাখি, আসলে কাহিনী হচ্ছে তুমি তো রাসেল রে চিনো, ও কেমন ছেলে। ও এখন যেটা করতেছে ঠিক করতেছে না, ও এখন টাকার পিছনে ছুটতেছে। একদিন ও বুঝবে, তখন অনেক পস্তাবে। ঠিকই আছে, ওর সাথে এমনটাই হওয়া উচিত। ও তোমার মতো একটা ভালো ছেলের রাইকা কি একটা ছেলের সাথে গেছে। আচ্ছা বাদ দাও ওদের কথা, চলো আমরা আজকে কোথাও বাইরে খাইতে যাই, আর আজকে আমি তোমারে ট্রিট দিব। আরে আমি তো ভুলেই গেছি, তোমার তো ট্রিট দেওয়ার কথা ছিল। আমি বলছিলাম না কলেজের বাইরে বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চলো, আজকে তোমার আমি সান এন্ড মুন রেস্টুরেন্টে নিয়ে যাব। এটা শোনার পর পাখি তো অবাক হয়ে যায়,
কারণ আগের বার যখন প্রিমিস বলেছিল ওদেরকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে তখন ভেবেছিল প্রিমিস হয়তো মজা করছে, তাই সে বিষয়টা তেমন সিরিয়াসলি নেয়নি। কিন্তু এইবার যখন আবার বলছিল তখন সে ভাবে এটা হয়তো প্রিমিসের জন্য বোঝা হয়ে যাবে, কারণ সে জানে প্রিমিসের অবস্থা, প্রিমিস কতটা কষ্ট করে পড়ালেখা করে হোস্টেলে থাকে। তাই পাখি বলে, প্রিমিস আমি জানি তোমাদের ব্রেকআপ হয়েছি, আমি এটাও জানি সোনাইরা তোমার চেতনার জন্য এইসব গেম খেলতেছে, কিন্তু তুমি তো বুঝো তুমি ওর মতো পাগল হলে চলবে? ও যা করতেছে ওরে করতে দাও। সানেন মুন্না যায় তুমি ওরে কি দেখাতে চাও? আরে না না, এমন কিছু না, আমি তোমাকে একদিন প্রমিস করছিলাম না, ওইটাই জাস্ট পূরণ করার জন্য বলছি। তুমি চলো, কোনো সমস্যা নাই। আরে প্রিমিস তুমি বুঝতেছো না, এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেক দামি দামি খাবার এখানে। আরে পাখি, তুমি কোনো চিন্তা করো না, তুমি চলো আমার সাথে, আর কোনো কথা বলবা না, চলো আমার সাথে। প্রিমিসের এই কথা শুনে পাখি এইবার চুপ হয়ে যায়, কারণ এইবার প্রিমিসকে দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছিল, তাই সে আর কিছু বলে না। তারপর তারা একটি ট্যাক্সি নিয়ে সান এন্ড মুন রেস্টুরেন্টের দিকে রওনা দেয়, আর এইদিকে রাসেল আর সুনাইরা সান এন্ড মুন রেস্টুরেন্টের ভিতর চলে যায়। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। সুনাইরার ওয়েটারের মুখ থেকে ম্যাম শুনে তার মাথা থেকে হোশ উড়ে যায়, কারণ এর আগে কখনোই এত ইজ্জত সে পায়নি। প্রিমিসের সাথে যখন ছিল প্রিমিস সবসময় তাকে ফুটপাতের কোনো রেস্টুরেন্টে নিয়ে যেত, এত দামি কোনো জায়গায় প্রিমিস কখনো তাকে নিয়ে যায়নি। এরপর রাসেল ওয়েটারকে বলে, আমি 8 নম্বর টেবিল বুক করছি। 8 নম্বর টেবিলটা কোন দিকে? আচ্ছা, আপনারা 8 নম্বর টেবিল বুক করছেন, মিস্টার রাহুল এন্ড মিস্টার সোনাইরা। হ্যাঁ, আমি রাসেল আর ও হচ্ছে সোনাইরা। এরপর ওয়েটার তাদেরকে 8 নাম্বার টেবিল দেখিয়ে দেয়, আর সোনাইরা তো একদম খুশি হয়ে যায় টেবিল বুক করার সময় রাসেলের সাথে তার নাম লেখা হয়েছে বলে। এরপর তারা দুইজন সেই টেবিলে গিয়ে বসে। রাসেল, এই রেস্টুরেন্টটা দেখছো কত সুন্দর আর কত বড়, তাই না? আরে না না, কি বলো, এটা তো ছোটখাটো একটা রেস্টুরেন্ট। তুমি এই রেস্টুরেন্টে আসবে বলছো, এর জন্য তোমার এখানে নিয়ে আসলাম, নাহলে আরো এর চেয়ে বড় কোন রেস্টুরেন্টে তোমার নিয়ে যেতাম। এরপর সেই রেস্টুরেন্টের সামনে এসে পড়ে প্রিমিস আর পাখি। পাখি এত বড় রেস্টুরেন্ট দেখে ভয় পেয়ে যায়, তাই প্রিমিসকে বলে, সো গাইস, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো এর আগে যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড আপ করতে চান, আমাদের এসআরপিডি গেমিং এর নিজের ওয়েবসাইট আছে, তো এখান থেকে আপনারা সেটা ডায়মন্ড আপ করতে পারবেন। ডায়মন্ড আপ করার জন্য আপনারা fftopup.net লিখে সার্চ করবেন গুগলে, আর এখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে লগইন করে নেবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর গাইস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে গাইস আপনারা এখানে ফ্রি ফায়ারে ক্লিক করবেন। ফ্রি ফায়ারে ক্লিক করার পর কিন্তু গাইস এখানে অনেক কম দামে আপনারা ডায়মন্ড লিস্ট পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে ডায়মন্ড আপনি নিতে চান ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন এন্ড বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন, আর হচ্ছে আপনার যে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আসবে ওইটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে। এখানে পেন্ডিং দেখা দিচ্ছে 2-1 মিনিটের মধ্যে কিন্তু আপনার এইভাবে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস ওয়েবসাইটের লিংকটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এটা এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আরে পাখি, তুমি ভয় পেও না, তুমি আমার উপর ভরসা রাখো, তোমাকে আমি কোনোভাবেই অপমান হতে দিব না। এরপর পাখি কিছুটা ভরসা পায়, আর তারপর তারা দুইজন রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তারপর প্রিমিস বলে, পাখি তুমি এখানে একটু থাকো, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি। না না, আমি এখানে একা থাকবো না, আমি তোমার সাথে ওয়াশরুমে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো আমার সাথে চলো। এরপর প্রিমিস আর পাখি মিলে ওয়াশরুমের দিকে যায়। প্রিমিস যায় পুরুষদের টয়লেটে আর পাখি যায় মহিলাদের টয়লেটে। প্রিমিস যখন টয়লেট থেকে বের হয়ে মুখ ধুতে থাকে, ঠিক ওই সময় দুইজন হাজির হয় সেখানে, আর তারা আর কেউ নয়, সুনাইরা আর রাসেল। সুনাইরার ড্রেসে খাবার লেগে যাওয়ার কারণে রাসেল আর সুনাইরা ওয়াশরুমে আসে। সুনাইরা প্রিমিসকে দেখেই বলে, কিরে প্রিমিস, তুই আমাদেরকে ফলো করতে করতে এখানে আইসা পছন্দ? আরে না, তোমাদেরকে কেন ফলো করব? আর তোমার কি হইছে, এখানে ওয়াশরুমে কেন? সোনাইরার কি হইছে এটা কি তোরে বলা লাগতো? আর তুই আমাদের ফলো করতে করতে এখানে আসছস কেন, সেটা জবাব আগে দে। রাসেলের মনে হচ্ছিল প্রিমিস জবরদস্তি করে সুনাইরার পিছনে পড়ে আছে, তাই ওর মনে হচ্ছিল প্রিমিসকে সোজাসুজি বুঝিয়ে দিতে। তাই সে রেগে প্রিমিসকে বলে, দেখ ফকিন্নির পোলা, কান কইলা সিনা রাখ, আজকের পর থেকে কি তোরে কোনদিন সোনাইরার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে দেখছি তাইলে তোর খবর আছে। প্রিমিস এই কথা শোনার পর আর একটাও কথা বলে না। সে ওখান থেকে একদম চুপ হয়ে যায় আর ভাবতে থাকে রাসেলের মতো ছেলেদের বুঝিয়ে কি লাভ। প্রিমিসের এই চুপ থাকাটা সুনাইরা সহ্য করতে পারে না, আর যখনই প্রিমিস ওখান থেকে বের হয়ে যেতে নিবে তখনই সুনাইরা রাসেলকে ইশারা দেয়, আর রাসেল গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। তোরে তো এত সহজে এখান থেকে বের হতে দেওয়া চাইবো না, তুই এখান থেকে বের হওয়ার আগে আমার দুলাভাই কবি আর সোনার
ডাইরেক্ট তোর বোন কবি, তারপর তুই এখান থেকে যেতে পারবি। এটা শোনার পর প্রিমিস একদম রেগে যায় আর ওইদিকে সুনাইরা হাসতে থাকে এগুলো শুনে। তুই আমার পিছন পিছন আসতে আসতে এই রেস্টুরেন্ট পর্যন্ত আইসা পড়ছ। আচ্ছা, তোর এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কে? যদি রেস্টুরেন্টে আসতে মন চায় তাহলে টেবিল বুক করস নাই কেলেগা? এই ওয়াশরুমের মধ্যে কি করতে আসছ? এখন রাসেল যা বলছে চুপচাপ বইটা বইলা এখান থেকে যা, নাইলে কিন্তু সিকিউরিটি গার্ডে ডাইকা এখান থেকে বের করে দেবো। এতক্ষণ প্রিমিস সব সহ্য করেছিল, কিন্তু এইবার লিমিট ক্রস করে ফেলেছে। প্রিমিস যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসে পাখি, আর সে সুনাইরার কথাগুলো শুনেছিল, তাই সে এসেই বলে, সুনাইরা, তোর মনে হচ্ছে না তুই লিমিট ক্রস করতেছ? প্রিমিস তোদের দুজনদের কিছুই করে নাই, আর তুই ওদের পিছনে কেন লাগছ? এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সিকিউরিটি ডাইকা এখানে ঝামেলা করার কি দরকার? আচ্ছা আচ্ছা, তাহলে প্রিমিসের সাথে তুইও এখন আসছস। শোন, আমার সিকিউরিটি গার্ডরে কিছু বলা লাগবে না, তোদের দুজনের দেখাই বোঝা যাবে তোরা যে এই রেস্টুরেন্টে খাইতে আস নাই। আর তোরা যে এখানে খাইতে আসছস, তোরা কি জানোস এখানকার খাবারের দাম কত? এটা কোনো ফুটপাতের দোকান না। সুনাইডার এই কথা শুনে পাখি একদম চুপ হয়ে যায়, কারণ সে প্রিমিসের সাথে আসার পর থেকেই ভয়ে ভয়ে আছে। সে জানে না আসলে প্রিমিস এখানে তাকে খাওয়াতে পারবে কিনা, তাই সে প্রিমিসকে বলে, প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই, ওদের সাথে কথা বাড়ায় কোনো লাভ নাই। পাখি একদম ভয় পেয়ে যায়, আর তাই সে প্রিমিসকে ওখান থেকে নিয়ে চলে যেতে চায়। প্রিমিস আর পাখি ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই রাসেল সেখানে এসে চিল্লানো শুরু করে দেয়। এই সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় আপনারা? এখানে দুজন লোক ঢুকে গেছে, তাও আবার খাওয়ার জন্য আসে নাই, টয়লেট ব্যবহার করার জন্য আসছে। ম্যানেজার, ম্যানেজার কোথায় এই রেস্টুরেন্টের? এরপর সেখানে তার চিল্লাচিল্লি শুনে রেস্টুরেন্টের ম্যানেজার উপস্থিত হয়। এরপর কি হবে? তারা কি প্রিমিস আর পাখিকে বের করে দিবে? প্রিমিস কি আবার অপমানিত হবে, নাকি প্রিমিস তার আসল পরিচয়ের পাওয়ার দেখিয়ে রেস্টুরেন্টের খাবার খাবে? জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। এই যে দেখেন, এরা দুজন জবরদস্তি করে রেস্টুরেন্টের মধ্যে ঢুকা পড়ছে, তাও আবার খাবার খাইতে আসে নাই, শুধু আপনাদের টয়লেট ব্যবহার করার জন্য আসছে। এরকম রাস্তার মানুষ যদি আপনাদের টয়লেট ব্যবহার করে, আপনাদের রেস্টুরেন্টের নাম খারাপ হবে না? এগুলা শুনলে কেউ খাইতে আসবে আপনাদের রেস্টুরেন্টে? আচ্ছা, আপনারা দুজন এখানে কেন আসছেন? আমাদের রেস্টুরেন্টের সম্পূর্ণ ফ্যাসিলিটিস আমাদের গেস্টদের জন্য, বাইরের কেউ আমাদের রেস্টুরেন্টে বুকিং না করে আসতে পারে না। ম্যানেজার, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এখান থেকে, তাহলে বুঝবে ওরা এত বড় রেস্টুরেন্টে বুকিং না করে টয়লেট ব্যবহার করার কি মজা। আচ্ছা, আপনারা এখান থেকে বের হয়ে যান, আমার যেন আর বলা না লাগে, তা না হলে কিন্তু সিকিউরিটি গার্ড এসে আপনাদেরকে বের করে দিবে, সেটা কিন্তু মোটেও ভালো হবে না আশা করি। প্রিমিস, চলো এখান থেকে আমরা চলে যাই। না না, আমরা কোথাও যাব না, তুমি দাঁড়াও এখানে। দেখছো, ওদের দুজনের একটু লজ্জা নাই। ম্যানেজার নিজে ওদেরকে এখান থেকে বের হয়ে যেতে বললো, তারপর ওরা যাচ্ছে না। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন হতে পারে? দেখেন, আপনারা এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডাক দিব, পরে সেটা ভালো হবে না বলে দিলাম। আচ্ছা, ওনারা দুজন আপনাদের গেস্ট, আমরা আপনাদের গেস্ট না? আমরা কি আপনাদের গেস্ট হইতে পারি না? আপনি দেখেন, আমি এখানে একটা টেবিল বুক করছি। প্রিমিসের এই কথা শুনে সবাই একদম চমকে যায়। সুনাইরা আর রাসেল তো বিশ্বাসই করতে পারছিল না, এমনকি পাখিও মনে মনে ভাবছে যে প্রিমিস আর সুনাইরার কথা ভেবে ভেবে তার মাথা খারাপ হয়ে গেল নাকি। কি প্রিমিস, তুই এই রেস্টুরেন্টে টেবিল বুক করছ? এটা হতেই পারে না। প্রিমিস সুনাইরার কথা শুনে একটু কষ্ট পায়, কারণ এমন একটা মেয়েকে সে তার জীবনের চাইতেও বেশি পছন্দ করত, আর সেই মেয়ে কি না তার ড্রেস আপ নিয়ে তাকে নিয়ে মজা করছে, আর সবাই তার ড্রেস আপ দেখে কেউ তার কথা বিশ্বাস করে না। আচ্ছা দেখেন, আমার আরো কাজ আছে, আপনি যদি এখন এখান থেকে বের না হন তাহলে আমার এখন পুলিশে ফোন দেওয়া লাগবে। আমি আপনাদের রেস্টুরেন্টে 8 নাম্বার টেবিল বুক করছি, আর আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি বের করে দেখাচ্ছি। এরপর প্রিমিস তার মোবাইল বের করে টেবিল বুকিং এর কনফার্মেশন দেখায়। সেখানে সে দেখায় যে তাদের রেস্টুরেন্টের 8 নম্বর টেবিলটি সে বুক করেছে। ও মিথ্যা কথা বলতেছে, টেবিল নাম্বার 8 তো রাসেল বুক করছে। ম্যানেজার, ও মিথ্যা কথা বলতেছে। এত কিছু হওয়ার পরও সুনাইরা তার মুখ বন্ধ করছে না। এরপর ম্যানেজার প্রিমিসের ফোনটা হাতে নিয়ে সে দেখতে থাকে, আর যখনই সে টেবিল বুকিং এর মেসেজটি দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, আর সম্মানের সাথে প্রিমিসের মোবাইলটি ফেরত দিয়ে দেয়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন, আমি আসলে আপনাদেরকে চিনতে পারি নাই।
স্যার কিছু মনে না করলে আমি আপনাদের দুইজনকে 8 নাম্বার টেবিলের সামনে নিয়ে যাই। ম্যানেজার আপনার কোথাও আবার ভুল হইতাছে না তো? এমনও তো হতে পারে ও আপনাকে ফেক কোনো মেসেজ দেখাইতাছে। আমরাও তো 8 নম্বর টেবিল বুক করছি। এরপর রাসেল তার মোবাইল বের করে ম্যানেজারকে দেখায় যে তারাও 8 নাম্বার টেবিল বুক করেছে। তারপর ম্যানেজার যখন মেসেজটি দেখে আর মুচকি হাসি দিয়ে বলে, আরে এটা তো রেগুলার টেবিল, আপনারা যেটা বুক করছেন সেটা রেগুলার টেবিল, আর প্রিমিস সাহেব যেটি বুক করছেন সেটি আমাদের এই রেস্টুরেন্টের সবচেয়ে এক্সপেন্সিভ ভিআইপি টেবিল। কে প্রিমিস ভিআইপি টেবিল বুক করছে? সুনাইরার তো বিশ্বাসই হচ্ছে না যে প্রিমিস এত দামি রেস্টুরেন্টে এসে আবার সবচেয়ে দামি টেবিল বুক করতে পারে। যে প্রিমিস তাকে নিয়ে সামান্য ফুটপাতের দোকানে যেতে পারতো না, সে আজ এত দামি রেস্টুরেন্টে এসে ভিআইপি টেবিল বুক করেছে। এরপর ম্যানেজার প্রিমিস আর পাখিকে টেবিল নাম্বার 8-এ নিয়ে যায়, আর সেখানে গিয়ে ম্যানেজারের মাথা খারাপ হয়ে যায়, কারণ টেবিলের মধ্যে কাস্টমার আসার আগেই সেখানে খাবার সাজানো ছিল, আবার কিছু খাবার খাওয়াও ছিল। সরি স্যার, কোথাও মনে হচ্ছে একটু ভুল হয়েছে, আপনারা প্লিজ একটু সময় দেন আমাকে। এটা বলে ম্যানেজার একটু পাশে গিয়ে তার ওয়েটারকে চুপি চুপি বলে, আরে এগুলা কি, গেস্ট আইসা পড়ছে, তুমি এখনো টেবিল সাফ করো নাই? স্যার এরা গেস্ট অনেক আগে এসে পড়ছে, তারা খাওয়া দাওয়া করতেছিল, পরে ম্যাডামের জামা একটু জো পড়ে যায়, তাই ওইটা সাফ করতে ওয়াশরুমে গেছে। হে গাইস, আমি আপনাদের দিবস গেমিং, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো এর আগে গাইস আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। সো গাইস আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দেখতেছেন, তো এরকম ইন্ট্রো যদি আপনারা আপনার চ্যানেলের জন্য চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এন্ড গাইস আপনারা যদি স্টোরি, বার্থডে উইশ এরকম টাইপের ছোটখাটো ইন্ট্রো আপনারা যদি নিতে চান বা স্টোরি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এন্ড অবশ্যই এটা গাইস আপনাদের পারচেজ করতে হবে, মানে কিনে নিতে হবে। সেটার জন্য আপনারা আমাদেরকে মেইলে যোগাযোগ করবেন বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করবেন। এখানে আপনার চ্যানেলের নাম, চ্যানেলের লোগো, আপনার ফ্রি ফায়ার ক্যারেক্টার দিয়েও ভিডিও বানাইতে পারবেন। তো এটার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে মেইল করেন বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন। আরে এরা দুইজন তো এই টেবিলের গেস্ট, তুমি কারে এই টেবিলে আইনা বসাইছো? স্যার আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমি এখানে নতুন জব করতেছি, বুঝতে পারি নাই রেগুলার টেবিল আর ভিআইপি টেবিলের ব্যাপারটা। এরপর ম্যানেজার বিশাল ঝামেলায় পড়ে যায়, আর ঠিক তখনই সেখানে হাজির হয় সুনাইরা আর রাসেল। সুনাইরা এসেই বলে, এই তোরা আমার এখানে কি করতেছ? তোরা আমাদের টেবিলের সামনে কি? প্রিমিস তার কথার কোনো জবাব দেয় না, আর তখনই ম্যানেজার সুনাইরা আর রাসেলকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা দুইজন কি এই টেবিলের মধ্যে ছিলেন এতক্ষণ? আপনারা কি এখানে খাওয়া দাওয়া করছেন এতক্ষণ? হ্যাঁ আমরা এই টেবিলে ছিলাম, কেন কি হইছে? আচ্ছা আমাদেরকে মাফ করবেন, আমাদের ওয়েটার একটা মিস্টেক করে ফেলছে, এটা আসলে আপনাদের টেবিল ছিল না, এটা প্রিমিস সাহেবদের টেবিল। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে এই টেবিল থেকে উঠে আপনাদের নরমাল টেবিলে যেতে হবে। সুনাইরা যখন শুনে প্রিমিসের জন্য তাকে সেই টেবিল ছেড়ে দিতে হবে, তখন সে যেন আকাশ থেকে পড়ে। দুনিয়াতে সমস্ত মানুষের জন্য সে এই টেবিল ছেড়ে দিতে রাজি, কিন্তু প্রিমিসের জন্য সে সেটা ছাড়তে একদমই নারাজ। আমরা এই টেবিল ছাইরা কোথাও যাব না। আচ্ছা আপনারা তাহলে এই টেবিলে বসে খাবার খেতে চান এখন? হ্যাঁ আমাদের খাবার এইখানে, তো আমরা এখানে বসেই খাবো, আমরা এই টেবিল ছাড়া অন্য কোথাও যাব না। প্রিমিস সুনাইরার রাগান্বিত চেহারা দেখে অনেক মজা পাচ্ছিল, আর তখন ম্যানেজার এটার সমাধানের জন্য বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা এই টেবিলে থাকতে চাচ্ছেন ভালো, তবে একটা কথা, এই টেবিলের দাম কিন্তু রেগুলার টেবিলের 5 গুণ। 5 গুণ হয়েছে তো কি হয়েছে, আমরা এখানে বসেই খাবো, টাকা পয়সা আমাদের কাছে কোনো ব্যাপারই না। সুনাইরা এটা বলতে বলতে রাসেলের দিকে তাকায়। সে কোনোভাবেই প্রিমিসের সামনে নিজেকে ছোট করতে চায় না। তার পাশে ভিআইপি টেবিলে বসে প্রিমিস খাবে, সে এটা কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু সুনাইরা এটা ভুলে গিয়েছে যে এই টেবিলের টাকা রাসেল দিবে। আচ্ছা এই টেবিলের জন্য আর কত টাকা দেওয়া লাগবে? রাসেলের এই কণ্ঠস্বর শুনে প্রিমিস হেসে দেয়, আর সে তার মুখটি অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আমাদের রেগুলার টেবিল হচ্ছে 5000 টাকা করে, আর এটা যেহেতু ভিআইপি টেবিল তার জন্য 25000 টাকা, আর রিজার্ভ করা তার জন্য এক্সট্রা আরো 10000 টাকা দেওয়া লাগবে, টোটাল 35000 টাকা। এটা শুনে রাসেল চমকে যায় আর একদম চুপ হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, এটা তো আমি অ্যাফোর্ডই করতে পারবো না। আর সে এটা সবার সামনে বলতে পারবে না বলে সে সুনাইরাকে নিয়ে একটু দূরে গিয়ে আস্তে আস্তে বলে, সোনাইরা চলো আমরা কোনো নরমাল টেবিলে গিয়ে বসি, এখানে থাকলে প্রবলেম হয়ে যাবে। আরে এই টেবিলটা তো অনেক সুন্দর ছিল, আর কি প্রবলেম হবে এখানে? আরে সোনাইরা তুমি বুঝতেছো না, ঝামেলা হয়ে যাবে, তুমি চলো এখান থেকে। রাসেল আসলে মুখ ফুটে বলতে পারছে না যে সে এটা অ্যাফোর্ড করতে পারবে না। এখন কি করবে সুনাইরা? তারা কি এই টেবিলে বসে খাবে নাকি অন্য টেবিলে চলে যাবে? প্রিমিসের সামনে তার মান সম্মান কি বাঁচাতে পারবে সুনাইরা?
প্রিমিস এত টাকা কিভাবে পেলো সেটির জবাব কিভাবে দিবে প্রিমিস? হে গাইস, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ভিডিও আসতে তো লেট হয় কেন, এন্ড প্রত্যেকটা পার্টে কেন আরো একটা পার্ট আসতেছে। তো আসলে গাইস এটা অনেক বড় একটা স্টোরি, তো এটা যদি পার্ট বাই পার্ট না আনি তাহলে তো আমি শেষ করতে পারবো না। আর আপনারা অনেকেই বলেন ভিডিও অনেক ছোট হয়, তো এটা ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়। আপনারা জানেন এখানে স্টোরি লিখতে হয়, তারপরে হচ্ছে এখানে অ্যানিমেশন করতে হয় যেটা অনেক কঠিন, আর হচ্ছে ভয়েস ওভার করতে হয়, ভয়েস কালেক্ট করতে হয়, এআই ইউজ করতে হয়। তো এগুলো অনেক সময়ের ব্যাপার, এর জন্য হচ্ছে লেট আসে। আর গাইস আপনাদের যাদের ইন্ট্রো লাগবে বা আপনারা বার্থডে উইশ টাইপের ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে মেইল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে নক করতে পারেন। আর গাইস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আরে রাসেল, এখানকার খাবারগুলো তো অনেক মজার ছিল, তুমি কেন অন্য টেবিলে যাওয়ার কথা বলতেছো? এখন এত কথা বলার সময় নাই। তুমি কি আমার সাথে যাইবা নাকি আমি একাই চলে যাব? আরে বেবি, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? হঠাৎ কি হইলো তোমার? দেখো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, তুমি গেলে আমার সাথে চলো, নাইলে আমি একাই চলে গেলাম। রাসেল সুনাইরার উপর রেগে যায়। সে সুনাইরাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ওর কাছে টাকা নেই, তারপরও যদি ও এখানে থাকে তাহলে রাসেলের মান সম্মান চলে যাবে। তারপরও যখন সুনাইরা রাসেলের কথা বুঝছিল না, তখন রাসেল সুনাইরার কথা না ভেবেই সেখান থেকে চলে যায়। এটা দেখে তো প্রিমিস একদম অবাক হয়ে যায়, যদিও প্রিমিস এটাই ভেবেছিল যে সুনাইরার সাথে এমন কিছুই ঘটবে। এখন টেবিলের সামনে শুধু সুনাইরা দাঁড়িয়েছিল, খাবারের বিল দেওয়ার মতো টাকা ছিল না তার কাছে। চারপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল, প্রিমিসও তখন তার দিকে তাকিয়েছিল, তাই সে ওখান থেকে চলে যায়। তারপর সেখানে ম্যানেজার তাদের ওয়েটারকে বলে, এই তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো, স্যার আর ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে, সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সব আবার রেডি করতেছি, এইবার আর কোনো ভুল হবে না স্যার। এর কিছুক্ষণ পর ওয়েটার আবার খুব সুন্দর করে টেবিল সাজিয়ে দেয়, আর সেখানে প্রিমিস আর পাখি বসে থাকে। তাদের দুইজনকে খাবার সার্ভ করার জন্য সেখানে দুইজন ওয়েটার দাঁড়িয়ে থাকে। এইদিকে এত বেজ্জতি হওয়ার পরেও সুনাইরা আর রাসেল রেস্টুরেন্ট থেকে যায়নি। যদিও রাসেল সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সুনাইরা এত দামি রেস্টুরেন্টের খাবার ফেলে যেতে চায়নি, তাই তারা সেখানে থাকা 8 নাম্বার নরমাল টেবিলেই বসে আর দূর থেকে সে প্রিমিস আর পাখিকে দেখতে থাকে। তারা দুইজন অনেক এনজয় করছিল। সুনাইরা তো বুঝতেই পারছে না প্রিমিসের মতো একটা গরিব ছেলে কিভাবে এত দামি রেস্টুরেন্টে দামি টেবিল বুক করতে পারে। এগুলো ভাবতে ভাবতে তার মুখ দিয়ে যেন খাবারই ঢুকছে না। এইদিকে পাখিরও ঠিক সেম অবস্থা। প্রিমিসের কাহিনী দেখে সেও আশ্চর্য হয়ে গিয়েছে। পাখির বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিসের মতো একটা ছেলে এত দামি টেবিলে কিভাবে অর্ডার করতে পারে। আরে পাখি, কি হয়েছে তোমার? খাইতেছো না কেন? এখনো ভয় পাইতেছো নাকি? আচ্ছা প্রিমিস, তুমি এই টেবিল গুলা কিভাবে বুক করলা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। কিভাবে করলাম মানে? আমি টেবিল বুক করছি, তুমি তো দেখলাই ম্যানেজারকে মেসেজ দেখাইলাম। হ্যাঁ সেটাই তো দেখলাম, কিন্তু এত দামি টেবিল কিভাবে বুক করলা? তখন ম্যানেজার বলতেছিল এই টেবিলের দাম নাকি 35,000 টাকা। প্রিমিস, তুমি সত্যি করে বলো, তুমি এই টেবিল কিভাবে বুক করলা? আরে পাখি চিল, তুমি খাবার খাও, এত চিন্তা করা লাগবে না। আমি তোমাকে বলছিলাম না তোমাকে আমি অপমান হইতে দিব না। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার জন্য এত টাকা নষ্ট করলা, সেটা আমি মেনে নিতে পারতাছি না। তুমি আমাকে সত্যটা বলো, না হলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। প্রিমিস দেখছিল এইবার পাখি অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। পাখিকে সত্যিটা না বললে সে সত্যি এখান থেকে চলে যাবে, কিন্তু প্রিমিসের ভয় লাগছিল যদি পাখিকে সত্যিটা বলে দেয় তাহলে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেখানে দূরত্ব বেড়ে যাবে। প্রিমিস এখন কি করবে? পাখিকে কি সে সত্যি কথা বলে দিবে নাকি মিথ্যা কিছু বানিয়ে বলবে? আপনাদের কি মনে হচ্ছে এখনই কমেন্ট করে জানান। তুমি তো কিছুই বলতেছো না, থাকো প্রিমিস, আমি চলে গেলাম। আরে দাঁড়াও, আমি বলতেছি। দেখো আসলে কি হয়েছে, আমি কিছুদিন আগে একটা লটারি পাইছিলাম, তাও আবার 5 লাখ টাকা। তুমি এটা আবার কাউকে বইলো না, আমি এই টাকার ভরসায় তোমাকে এইখানে নিয়ে আসছি। তুমি সত্যি লটারি পাইছো? আরে হ্যাঁ রে বাবা, আমি কি পাগল নাকি যে এত বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে আসবো, তাও টাকা ছাড়া? তুমি তো জানোই আমার অবস্থা কেমন। এই লটারিটা পাইছি বলেই তোমাকে এখানে নিয়ে আসছি। প্রিমিস শোনো, তুমি তো তোমার অবস্থা জানো, তাহলে আমাকে এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে আসলি? তোমার লটারি 5 লাখ টাকা পাইছো, 5 কোটি টাকা তো আর পাও নাই যে এত টাকা আমার জন্য নষ্ট করলা। আরে এত দামি কই, আর একটুখানি তো এনজয় করতেই হয়, তাই না? হেই গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ফ্রি ফায়ার ডায়মন্ড ড্রপ করেন, তারা যদি ডায়মন্ড ড্রপ করতে চান, আমার এক ফ্রেন্ড আছে 100% ট্রাস্টেড এন্ড কম দামে নিতে পারবেন। তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, যাদের ডায়মন্ড লাগে তারা স্ক্রিনশট মেরে রাখেন, ওকে মেসেজ দিয়েন। ঠিক আছে, কিন্তু তোমার এইভাবে এত টাকা উড়ানোর দরকার ছিল না।
তুমি শুধু এক বেলা খাওয়ার জন্য 35,000 টাকা নষ্ট করে ফেলছো। আরে ঠিক আছে, টাকা পয়সা আর কি, আজ আছে কাল নাই। তবে তুমি তো আমার খুব ভালো একজন বন্ধু, আর আমার কাছে আমার বন্ধুরাই সব। যদিও আমি তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবো সেটা আগেই বলেছিলাম। এরপর পাখি আর কিছু না বলে খাবার খাওয়া শুরু করে দেয়। আর এইদিকে সুনাইরা জ্বলে ছারখার হয়ে যাচ্ছিল। যখন প্রিমিসদের খাবার খাওয়া শেষ হয়ে যায়, তারা দুইজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা তাদের হোস্টেলে চলে যায়। এইদিকে সুনাইরা আর রাসেল প্রিমিসদের বের হওয়ার 30 মিনিট আগেই রেস্টুরেন্ট থেকে চলে যায়। প্রিমিস যখন তার বাসায় এসে পড়ে তখন সে এসেই খাটে শুয়ে পড়ে। আর শোয়ার পরপরই তার মাথায় রেস্টুরেন্টের ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ছিল। তার অনেক সুনাইরার কথা মনে পড়ছিল। যদিও আজ তার সুনাইরার কথা মনে পড়ে মুখে হাসি চলে আসে। আজ তো এটা শুরু ছিল সোনাইরা। আজকের পর থেকে যদি তুমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ঠিক এইভাবেই জবাব দিব, যেটা তোমাকে আজকে আমি দিছিলাম। প্রিমিস এইগুলা তার মনে মনে বলছিল। আর এইদিকে সুনাইরাও তার হোস্টেলে চলে আসে। আর সে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকে, প্রিমিস এত টাকা কোথায় পেল? প্রিমিস কি বড়লোক হয়ে গেল নাকি? আর নাকি ও আগে থেকে বড়লোক ছিল আর আমার সাথে অভিনয় করতো? সুনাইরা এগুলা ভাবতে ভাবতে চিন্তা করে যে সে এইগুলা জানার জন্য পাখির কাছে যাবে এবং তাকে প্রিমিসের ব্যাপারে জিজ্ঞেস করবে। এরপর সে সাথে সাথে তার বিছানা থেকে উঠে পাখির কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা পাখি, আজকে যে তোমরা সান এন্ড মুন রেস্টুরেন্টে গেছিলা, সেখানে কি তুমি প্রিমিসকে নিয়ে গেছিলা নাকি প্রিমিস তোমারে নিয়ে গেছিল? প্রিমিস আমাকে নিয়ে গেছিল। কেন, কোনো সমস্যা? তোমার তো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা পাখি, প্রিমিস এত টাকা কোথায় পেল? সান এন্ড মুন রেস্টুরেন্টের মতো এত দামি জায়গায় এত টাকা খরচ করলো? তো কি হয়েছে? তোমার এতে সমস্যা কোথায়? তুমিও তো রাসেলের সাথে গিয়েছিলে। পাখি সাথে সাথে সুনাইরাকে জবাব দিয়ে দেয়। পাখি বুঝতে পারছিল সুনাইরা প্রিমিসকে নিয়ে চিন্তা করছে না, তার আসল উদ্দেশ্য হলো প্রিমিস এত টাকা কোথায় পেল। আরে পাখি, তুমি এগুলা কি বলতেছো? ঠিক আছে, আমার আর প্রিমিসের মধ্যে এখন তেমন কিছু নাই, তারপরও ওর জন্য আমার চিন্তা হয়। সুনাইরার আসল চেহারা পাখি বুঝে ফেলে। যদিও সুনাইরা আর পাখি খুব ভালো বন্ধু ছিল, প্রিমিসের সাথে ব্রেকআপ হওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব ভালোই ছিল, কিন্তু এখন পাখি সুনাইরার আসল চেহারা দেখে ফেলেছে। পাখি বলো না, প্রিমিসের কাছে এত টাকা কোথায় থেকে আসছে? প্রিমিস তো লটারি পাইছে, তাও আবার 5 লাখ টাকার লটারি। কি 5 লাখ টাকা? এত টাকা লটারি পেয়ে গেছে? বাপরে! প্রিমিসের ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি ভালো ছিল না। আশা করি এই টাকা দিয়ে অনেক চাপ মুক্ত হবে। আচ্ছা যাই হোক, তুমি আবার ওর টাকা নিয়ে কিছু ভাবতেছো না তো? আরে পাখি, কি বলতেছো তুমি? আমি কেন ওর টাকার কথা ভাববো? সুনাইরা মুখের উপর না করলো তো ঠিকই, কিন্তু সে মনে মনে ভাবছে সে যদি আজ প্রিমিসের সাথে থাকতো তাহলে এই টাকাগুলো সে প্রিমিসের সাথে উড়াতে পারতো। মাত্র এই কটা টাকার কথা শুনে সে লোভ সামলাতে পারছে না। সে যদি জানে প্রিমিসের আসল পরিচয় তাহলে তো সে পাগল হয়ে যাবে। এরপর দিন সকালে যখন প্রিমিস কলেজে যায়, সুনাইরা প্রিমিসকে ফলো করতে করতে তার সামনে যায় আর প্রিমিসকে একা পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। প্রিমিস, তুমি কি আমার উপর রাগ করে আছো? আসলে তোমার উপর আমার অনেক রাগ ছিল, তাই তোমার সাথে এমন করছি। তুমি কিছু মনে করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবা? আচ্ছা প্রিমিস, আজকে আমাকে কেমন লাগতেছে? আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। কিছু বললে সেটা সরাসরি বলো, না হলে আমি গেলাম। প্রিমিস সুনাইরার কথার স্টাইল দেখেই বুঝে গিয়েছে সুনাইরা এখন কি করতে যাচ্ছে, তাই সে তার সামনে থেকে যেতে শুরু করে আর সুনাইরা পিছন থেকে প্রিমিসকে বলতে থাকে, প্রিমিস, তুমি আমার সাথে এখন অ্যাটিটিউড দেখাইতেছো। আমি তোমার জন্য কত ছেলেরে রিজেক্ট করে দিছিলাম। এই কলেজের কত বড় লোকের ছেলেরা আমাকে প্রপোজ করতো, আমি তাদেরকে রাইকা তোমার সাথে করতাম। তুমি এগুলা কি ভুলাইয়াছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কি বলবা বলো, তবে এখানে না। সুনাইরা যেগুলো বলছিল সেগুলো মিথ্যা কথা ছিল, তার পিছে এত ছেলেরা ঘুরতো সেটিও মিথ্যা কথা ছিল। প্রিমিস বুঝতে পারছিল না সুনাইরা আবার কেন এমন করছে, তবে কলেজের সামনে চিল্লাচিল্লি করছে তাই দেখে প্রিমিস বাধ্য হয় সুনাইরার কথা শোনার জন্য। তবে এখন কি হবে? এরপর সুনাইরা কি প্রিমিসকে আবার পটানোর ট্রাই করবে? আর প্রিমিস কি সব ভুলে সুনাইরাকে মেনে নিবে? কি করা উচিত এখন প্রিমিসের, সেটি কমেন্ট করে জানান। আর নেক্সট পার্টে কি হবে সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। প্রিমিস বেবি, আরে আরে ছাড়ো আমাকে, তুমি এগুলা কি করতেছো? আচ্ছা প্রিমিস, তুমি নাকি 5 লাখ টাকার লটারি পাইছো, এটা কি সত্যি? হ্যাঁ, আমি 5 লাখ টাকা লটারি পাইছি, কিন্তু আমার মনে হয় না তোমার এই ব্যাপারে কোনো লেনাদেনা থাকতে পারে। প্রিমিস মনে মনে বুঝতে পেরে যায় আসলে সুনাইরা এখন কেন তার কাছে এসেছে। তার এই ব্যবহার দেখে প্রিমিস মনে মনে হাসতে থাকে। প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে টাকার জন্য মানুষ এত পাগল হতে পারে। প্রিমিসের মুখে এত কড়া কড়া কথা শুনে সুনাইরার মন ভেঙে যায়।
যায়। প্রিমিস তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সুনাইরা মনে মনে ভাবছিল এত সহজে প্রিমিসকে এখন আর গলানো যাবে না। আরে তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমরা এর সাথে কত সুন্দর মুহূর্ত কাটাইছিলাম? আমাদের দুইজনের কত সুন্দর একটা রিলেশন ছিল। তুমি যদি এই কথাগুলা 5 লাখ টাকা পাওয়ার আগে বলতা, তাহলে আমি তোমাকে হাসতে হাসতে সমস্ত টাকা তোমার কাছে দিয়ে দিতাম। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, কিন্তু এইবার আমি আর বলত হব না। আমাকে এই কথাটা বলার জন্য, এমনকি বোঝানোর জন্য অনেক ধন্যবাদ যে তুমি আমার ভালোবাসা না, আমার টাকার প্রয়োজন। আর তোমাকে যতই টাকা দেওয়া হোক না কেন, তোমার কাছে টাকার প্রয়োজন কোনোদিনই শেষ হবে না। প্রিমিসের কথা শুনে সুনাইরা একদম নিস্তব্ধ হয়ে যায়। প্রিমিসের অনেক দিনের ইচ্ছা ছিল তাকে এই কথাগুলা শোনাবে, কিন্তু সে এগুলা বলতে পারেনি। এগুলা প্রিমিসের মনে এতদিন জমেছিল, যেটা সে এখন বের করলো। এরপর প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। সেটা দেখে সুনাইরার অনেক খারাপ লাগতে থাকে। তার এটা ভেবে খারাপ লাগতেছিল না যে তার সাথে প্রিমিসের ব্রেকআপ হয়ে গিয়েছে। তার খারাপ লাগছিল এর জন্যই যে সে প্রিমিসের সাথে থাকলে এই 5 লাখ টাকা সে এখন উড়াতে পারতো। প্রিমিস যখন চলেই যাচ্ছিল তখন সে ভাবে আজকে যদি সে এই চান্স ছেড়ে দেয় তাহলে সে আর কোনোদিন প্রিমিসকে পটাতে পারবে না। প্রিমিস দাঁড়াও শুনা যাও, আমার একটু কথা আছে। আজকে যাই হয়ে যাক, প্রিমিসকে যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক প্রিমিসকে বোঝাতেই হবে। তার সমস্ত মান সম্মান পেছনে রেখে আবারও সে প্রিমিসকে বোঝানোর চেষ্টা শুরু করে দেয়। সে প্রিমিসের এই 5 লাখ টাকা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না, তাই সে আবার প্রিমিসের কাছে যায়। প্রিমিস তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আগের মতো নাই। আমি যেই প্রিমিসকে ভালোবাসছিলাম তুমি সেই প্রিমিস না, তুমি এখন অনেক রুড হয়ে গেছো। প্রিমিস কোনো উত্তর দেয় না। সে সুনাইরার এই কথাগুলো সহ্য করতে পারছিল না। আর সুনাইরা যখন বুঝতে পারে প্রিমিস কোনোভাবেই মানবে না, তাই সে তাকে মানানোর জন্য বলে, প্রিমিস আমি তোমার সাথে এর জন্য ব্রেকআপ করছি যাতে আমার জন্য তোমার কোনো ক্ষতি না হয়। আমি এগুলো শুধু তোমার ভালোর জন্য করছিলাম। প্রিমিসের মন গলানোর জন্য সে মুহূর্তের মধ্যে একটি গল্প সাজিয়ে ফেলে। সে প্রিমিসকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য নতুন নাটক শুরু করে। প্রিমিস কিছুই বলে না, সে শুধু চুপচাপ শুনছিল। প্রথমে আমরা যখন একসাথে ছিলাম তুমি আমার জন্য অনেক মেহনত করতা। তুমি আমার জন্য কসমেটিক কিনে আনতা, জামা কাপড় কিনে আনতা, আমাকে গিফট দিতা, খাইতে নিয়ে যাইতা, ঘুরাইতে নিয়ে যাইতা। আমি জানি এগুলো করতে তোমার অনেক কষ্ট হইতো, তাই আমি রাসেলের আব্বুর কোম্পানিতে জব শুরু করি। আর এর জন্য আমি মনে করছিলাম আমি তোমাকে সময় দিতে পারবো না, আর এগুলো ভেবে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। সত্যি সত্যি কি তুমি এর জন্য আমার সাথে ব্রেকআপ করছো? তোমার কি এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? তা না হলে আমি কেন তোমাকে রাইখা অন্য কারো কাছে যাব বলো? সুনাইরার এই কথা শুনে প্রিমিসের মন একটু নরম হয়ে যায় দেখে সুনাইরার কনফিডেন্স আরো বেড়ে যায়। এরপর সে প্রিমিসকে আরো পটানোর জন্য বলে, প্রিমিস এখন আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে মানে আমাদের কাছে এখন 5 লাখ টাকা আছে। এর জন্য তোমার আর আমার এখন কোনো কাজ করা লাগবে না, আর নাইবা আমাদের টাকার প্রয়োজন আছে। প্রিমিস সুনাইরার মনের কথা বুঝতে পেরেছিল। সুনাইরা যতই বলছিল তার জন্য শুধু তার ঘৃণাই আসছিল। এরপর প্রিমিস কিছু বলার আগেই সুনাইরা বলে, প্রিমিস তুমি এবার বুঝতে পারছো আমাদের ব্রেকআপ করার মূল উদ্দেশ্য কি ছিল? কিন্তু এখন আমাদের তো আর চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার কাছে এখন টাকা আছে। আচ্ছা, কোনোভাবে তুমি কি আমার সাথে এর জন্য আসতে চাইতেছো না তো যে আমার কাছে এখন টাকা আছে? এর সাথে আমার কি লেনা দেনা তোমার কাছে টাকা আছে কি নাই? আমি তো তোমার সাথে ছিলাম যখন তোমার টাকা ছিল না। তোমার টাকা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি তো তোমাকে নিয়ে চিন্তা হয়। আমি তোমার জন্য রাতে কান্নাও করি। প্রিমিসের দিকে তাকিয়ে সে এই কথাগুলো বলছিল, কিন্তু গতকাল পর্যন্ত তো সে প্রিমিসের দিকে তাকাতেই ঘৃণা করত, কিন্তু আজকে সে প্রিমিসের দিক থেকে চোখ সরাতেই রাজি না। প্রিমিস আমি তোমার কাছ থেকে যখন দূরে সরে যাই তখন আমি বুঝতে পারি যে আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার থেকে আমাকে অনেক দূরে রাখার চেষ্টা করছিলাম, ভাবছিলাম তোমার জায়গায় অন্য কাউকে আনলে হয়তো আমি তোমাকে ভুলে যাব। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি যাতে আমি তোমাকে ঘৃণা করতে পারি, কিন্তু আমি তোমাকে ভুলতে পারি নাই। তোমার কথাই আমার খালি মনে পড়ে। এখন যদি তোমার পকেটে একটা টাকাও না থাকে তাহলে আমি তোমাকে আর ছাড়বো না। এগুলা বলতে বলতে সে একদম কান্না করে দেয়। সে তার কান্না করা চোখ দিয়ে প্রিমিসের দিকে তাকিয়ে থাকে আর তাকে বলে, প্রিমিস চলো আমরা আবারও একসাথে যাই। আমরা আজকে একসাথে ঘুরবো, খাবো, আনন্দ করব। সুনাইরার এই সমস্ত কথা শুনে প্রিমিস এইবার একটু ইমোশনাল হয়ে যায়,
কারণ প্রিমিস তো সুনাইরাকে আগে সত্যিকারের ভালোবাসতো। আজ সুনাইরার মুখ থেকে এগুলো শুনে সে তার আবেগকে ধরে রাখতে পারে না। প্রিমিসের মনে হচ্ছিল সুনাইরা সত্যিই চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুনাইরা চেঞ্জ হওয়ার কারণে প্রিমিসও তার জন্য প্রস্তুত। আচ্ছা সোনাইরা, তোমার যদি দরকার হয় তাহলে আমি তোমার অ্যাকাউন্টে এখন 20-30 হাজার টাকা পাঠিয়ে দেই। আরে পাগল হয়েছো নাকি? আমি তো তোমার এখনই বললাম আমি এগুলো টাকার জন্য করতেছি না, এগুলো তুমি তোমার কাছে রেখে দাও। আমার যখন দরকার হবে আমি তখন তোমার কাছ থেকে চেয়ে নিব। সুনাইরার এই চেহারা দেখে প্রিমিসের আরো বিশ্বাস হয়ে যায় তার কোনো টাকার প্রয়োজন নেই, না সে টাকার পিছনে ছুটছে, সে প্রিমিসকে ভালোবাসে। এটা সে প্রিমিসকে বুঝাতে সক্ষম হয়, আর প্রিমিস সেটা বিশ্বাস করে নেয়। এরপর তারা দুইজন কলেজ থেকে বের হয়ে একটু দূরে যায়, আর সেখানে তারা দেখতে পায় কিছু ব্যানার টানানো আর কিছু লোক একসাথে জড়ো হয়ে কি যেন করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা পিছনের বস্তি থেকে আসছি। বস্তিতে টাকা ছেলেমেয়েদের পড়ালেখার জন্য টাকা পয়সা কালেক্ট করতেছি। ওদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়, টাকার জন্য ওরা পড়ালেখা করতে পারে না। তাই আমরা ওদের জন্য ডোনেশন তুলতেছি যাতে ওরাও পড়ালেখা করতে পারে, আর আপনারা সবাই ওদেরকে সাহায্য করুন। প্রিমিস আর সুনাইরার সামনে সেখান থেকে একজন আসে টাকা তোলার জন্য। সেখানে থাকা বাচ্চাদের দেখে প্রিমিসের অনেক মায়া হয়, তাই সে বলে, আপনারা এখানে খুব ভালো একটা কাজ করতেছেন, তাই আমিও এখানে কিছু টাকা ডোনেট করতে চাই। ধন্যবাদ ভাই, আপনি চাইলে এই কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন, এটা সরাসরি আমাদের ব্যাংকের সাথে কানেক্টেড। এরপর সে প্রিমিসকে একটি কোড দেয়, আর প্রিমিস সেটি স্ক্যান করে সেটির মধ্যে 4,50,000 টাকা পাঠিয়ে দেয়। যখনই প্রিমিস টাকা দেয় তাদের কাছে মেসেজ চলে যায়। এত টাকা তাদের সব কালেকশন মিলেও হয়নি যত টাকা প্রিমিস একেবারেই তাদেরকে দিল, আর বাকিরা তো সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছিল। সবাই এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে যে আসলে কে এত টাকা ডোনেট করলো। আচ্ছা, এই 4,50,000 টাকা কি আপনি আমাদেরকে দিয়েছেন? হ্যাঁ আমি দিয়েছি, আপনাদের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি এই টাকাটা দিয়েছি। স্যার আপনার নাম কি? স্যার আমি আপনার নাম বলে সবার সামনে আপনাকে সম্মানিত করতে চাই। না, এটার কোনো প্রয়োজন নাই, আমি শুধু বাচ্চাদের একটু সাহায্য করতে চাইছি, এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই। সেখানকার সবাই প্রিমিসের দিকে তাকিয়েছিল, সবাই দেখছিল প্রিমিসের এই অ্যাটিটিউড। সবাই ভাবছিল প্রিমিস হয়তো অনেক বড়লোক কেউ হবে। প্রিমিস সবার দিকে তাকানোর পর সুনাইরার দিকে তাকিয়ে বলে, চলো ডার্লিং, আমরা চলে যাই। তুমি 4,50,000 টাকাই ডোনেট করে দিছো, সব টাকা দিয়ে দিছো। প্রিমিস সব টাকা ডোনেট করে দেওয়ার পর এখন কি হবে? সুনাইরা প্রিমিসের দান করাতে কি খুশি হবে, নাকি সে তার আসল রূপে বের হবে? প্রিমিস কি এটা সুনাইরাকে দেখানোর জন্য ইচ্ছা করে করেছে? প্রিমিস কি আসলেই তাকে বিশ্বাস করেছিল, নাকি তার অন্য মতলব ছিল? প্রিমিস কি আসলে বোকা, নাকি বোকা হওয়ার ভান ধরে? আগামী পর্বগুলো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেগুলো যদি সবার আগে আপনি দেখতে চান তাহলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন দিবস গেমিং এর প্রিমিসের ভিডিওগুলো আপনার কেমন লাগে।